মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তি হচ্ছে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট ফর এভরিওয়ানস গ্রিড। এর অর্থ, এই পৃথিবী অভাবী বা মিতব্যয়ীদের জন্য যথেষ্ট হলেও লোভীদের জন্য যথেষ্ট নয়। লোভ মানুষকে তার ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে তবেই ক্ষান্ত হয়। আমাদের আজকের মুভিটি তেমনই একটি মেসেজ দিতে চলেছে। মুভিটি শুরু হয় হিন্দু পুরাণে দেবী পূর্তির গল্প দিয়ে। অফুরন্ত সোনা আর ফসলের দেবী হলো পূর্তি, এই পৃথিবী তার গর্ভ। বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুতে তার গর্ভ থেকে 16 কোটি দেবদেবীর জন্ম হয়। হাস্তার ছিল তার প্রথম সন্তান, যাকে দেবী সবচেয়ে বেশি ভালোবাসত। কিন্তু হাস্তার ছিল প্রচণ্ড লোভী। দেবী পূর্তির সকল সোনা সে দখলে নিলেও শস্যের দিকে হাত বাড়াতেই অন্য সব দেবদেবী তাকে আক্রমণ করে। হাস্তারকে বাঁচাতে দেবী পূর্তি তাকে তার গর্ভে লুকিয়ে ফেলে, কিন্তু শর্ত দেয়া হয় কেউ তাকে কোনোদিন ডাকবে না, তার পূজা করবে না। কিন্তু হঠাৎ একদিন তুম্বার নামক এক গ্রামের লোকজন হাস্তারের মন্দির তৈরি করে পূজা করতে শুরু করে। এতে অন্য সব দেবদেবীর রাগ ও অভিশাপ তুম্বারের উপর বৃষ্টির রূপে পড়তে থাকে। তুম্বারবাসী বিশ্বাস করত হাস্তা তাদের গ্রামে স্বর্ণের বরদান করেছে। কিন্তু কোথায় সেই স্বর্ণ জানতে হলে চলুন মহারাষ্ট্রের ছোট্ট গ্রাম তুম্বারে। গল্পটি 3টি চ্যাপ্টারে বর্ণিত হয়েছে। প্রথম চ্যাপ্টারটির সময়কাল 1918-এর তুম্বার গ্রামে। একজন মহিলাকে দেখা যায় গ্রামের প্রধানের বাড়িতে এসে উপস্থিত হয়। সে এখানেই কাজ করে। প্রধানের মহলে হাস্তারের মূর্তি দেখা যায়, যার হাতে একটি স্বর্ণের মুদ্রা। মহিলা তার 2 ছেলেকে নিয়ে গ্রামের এক কোণে একটি কুঁড়ে ঘরে থাকে। বড় ভাই বিনায়ক ও ছোট ভাই সদাশিব ঘরের বাইরে মায়ের অপেক্ষায় থাকে, কারণ মা এসে ঘরের ভেতরে থাকা দাদিকে খেতে দিবে। কিন্তু মায়ের আসতে দেরি হওয়ায় বাধ্য হয়ে তারা 2 ভাই মিলেই খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। খাবার তৈরি হলে বিনায়ক ছোট ভাই সদাশিবকে খাবারের থালি হাতে নিয়ে এগিয়ে যেতে বলে। ছোট ভাই ভয়ে ভয়ে এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে তাদের মা এসে হাত থেকে থালাটা কেড়ে নেয় ও নতুন করে খাবার তৈরি করে দাদিকে খেতে দেয়। তাদের প্রত্যেকের আচরণই বেশ রহস্যজনক, যেন এক আতঙ্কের মাঝে তাদের বসবাস। কি সেই আতঙ্ক? আতঙ্ক হচ্ছে বিনায়ক ও সদাশিবের দাদি। তাকে বেঁধে রাখা হয়েছে লোহার বেড়িতে। কিন্তু কেন? এই কেনর উত্তরটা আমরা সামনেই পাবো। পরের দৃশ্যে বিনায়ক তার মায়ের মাথা কামানোর সময় জিজ্ঞেস করে, সরকার অর্থাৎ যে গ্রাম প্রধানের বাড়িতে তার মা কাজ করে, সে সোনার মুদ্রাটি দিয়েছে কিনা। এখানে তাদের কথা থেকে বোঝা যায় বিনায়ক ও তার ভাই এই সরকারেরই অবৈধ সন্তান। হঠাৎ বিনায়কের দাদির আওয়াজ শুনে তারা দুজনই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। বিনায়কের মা একটা কুড়াল হাতে ভয়ে ভয়ে দাদির কামরার দিকে এগিয়ে যায় ও ঝুঁকে বসে বলে, ঘুমিয়ে যা, নয়তো হাস্তার এসে পড়বে। আর সঙ্গে সঙ্গে দাদি ঘুমিয়ে পড়ে। ছোটবেলা আমাদের মায়েরা ভূতের কিংবা রাক্ষসের ভয় দেখিয়ে যেভাবে আমাদের ঘুম পাড়াতো, বিনায়কের দাদির কাছে হাস্তার কি তেমনই এক রাক্ষস? সে কি দেখেছে হাস্তারকে? দেখা যাক। এদিকে দেখা যায় গ্রাম প্রধানের মৃত্যু হয়েছে। তার সব পোড়ানোর দৃশ্য দূর থেকে দেখছে বিনায়কের মা। বাড়ি ফিরে বিনায়ককে বলে তারা ভোর হতে এই গ্রাম ছাড়বে। সরকারের অবৈধ দাসী হওয়াতে গ্রামবাসী তাদের সাথে মেশে না। সরকার মারা যাওয়ায় এই গ্রামে থাকা এখন তাদের জন্য নিরাপদ নয়, তাই দ্রুতই এই গ্রাম ছাড়তে হবে তাদের। কিন্তু বিনায়কের মন পড়ে আছে স্বর্ণতে। তার মায়ের সাথে সে তর্ক জুড়ে দেয় যে সেই মহলের কোথাও তো স্বর্ণের খনি রয়েছে, সেটা তাদের খুঁজে বের করতে হবে। সরকার মারা যাওয়ায় সেই মহল এখন তাদের। তাদের দাদি নিশ্চয়ই এর ব্যাপারে কিছু জানে, কিন্তু তার মা তার কথায় তোয়াক্কা না করে সাফ জানিয়ে দেয়, কাল ভোর হতেই हम लोग ये गांव छोड़ेंगे। তখন বিনায়ক বাইরে এসে সদাশিবের সাথে গ্রাম ছাড়ার ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু হঠাৎ গাছের ডাল ভেঙে সদাশিব পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। রাতে তার মা সদাশিবকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে রওনা হয়, কিন্তু যাওয়ার আগে বিনায়ককে বলে আজ রাতে দাদিকে তাকেই খাবার দিতে হবে। কিন্তু সে যদি ঘুম থেকে জেগে যায় তাহলে সোজা বারনা হাস্তা রা যায়গা, এ বলে যেন ঘুম পাড়িয়ে দেয়। বিনায়ক ঘরে এসে দাদির জন্য খাবার তৈরিতে লেগে যায়। পথে দেখা যায় সদাশিব মারা যায়, আর এদিকে দাদির কণ্ঠ বিনায়কের ভয়কে বহু গুণে উস্কে দেয়। সে ভয়ে ভয়ে দাদির কামরার দরজার দিকে এগিয়ে আসে। ফিরেই যাবে
এমন সময় দাদি তাকে স্বর্ণের খাজনার সন্ধানের লোভ দেখিয়ে তাকে কাছে আসতে বলে। লোভী বিনায়ক ভয়কে উপেক্ষা করে সে দরজা খুলে দাদির কাছে গিয়ে জিজ্ঞেস করে খাজানার কথা। তখন আমরা প্রথমবারের মতো দাদির ভয়ঙ্কর চেহারা দেখতে পাই। এই জন্য সত্যি এক মানুষ খেকো রাক্ষস। বিনায়ক ভয় পেয়ে বের হয়ে আসে ও মায়ের বলা সেই বাক্যটার কথা মনে করার চেষ্টা করে, যেটা শুনলে দাদির ঘুমিয়ে যাওয়ার কথা। কিন্তু হাজার চেষ্টা করেও তা মনে করতে পারছিল না সে। হঠাৎ দাদি পিছন থেকে এসে তার পায়ের শিকলের অপর এক প্রান্ত বিনায়কের পায়ে লাগিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসে। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে দাদি বিনায়ককে আক্রমণ করতেই যাবে, তখনই তার সেই কথাটা মনে পড়ে যায়, সো যা বারনা হাস্তারা জায়গা। আর অমনি রাক্ষসী দাদি ঘুমিয়ে পড়ে। এই যাত্রায় জানে বেঁচে যায় বিনায়ক। বিনায়কের মা বাড়ি ফিরে আসে। বিনায়ক সদাশিবের কথা জিজ্ঞেস করলে মা কাঁদতে থাকে। বিনায়ক বুঝতে পারে তার ভাই আর নেই। পরদিন ভোরে সদাশিবকে দাহ করে তারা দুজন সাতারার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বিনায়ক তখনও তার মাকে বোঝানোর চেষ্টা করে সরকারের সেই মহলে কোথাও তো স্বর্ণের খাজনা আছে, যেটার সন্ধান তাদের দাদি দিতে পারবে। কিন্তু বিনায়কের মা বুঝতে পারে তার ছেলের লোভ তার ধ্বংস ডেকে আনবে, কারণ এই স্বর্ণের লোভেই সে সরকারের কাছে যেত। তাই সে কসম করায় সে যেন কখনোই আর তুম্বার ফিরে না আসে। ওই মুহূর্তে বিনায়ক তার মায়ের মন রক্ষার্থে সে কথা মেনে নেয়। আর এখানেই মুভির প্রথম চ্যাপ্টার শেষ হয়। চ্যাপ্টার 2 শুরু হয় তার ঠিক 15 বছর পর, আবারও সেই তুম্বার গ্রামে। বিনায়ক ফিরে এসেছে সেই স্বর্ণেরই লোভে। সে প্রথমে যায় তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরে, যেখানে তাদের দাদিকে ফেলে এসেছিল। কারণ এই বুড়ি জানতো কিভাবে স্বর্ণের সন্ধান পাওয়া সম্ভব সেই মহলে। সেখানে দেখা যায় দাদি এখনও বেঁচে আছে ও তার শরীর ভেদ করে এক গাছ উঠে গিয়েছে। প্রশ্ন আসতেই পারে, খাবার ছাড়া এতগুলো বছর একটি বুড়ি কি করে বেঁচে আছে? এর উত্তর আমরা সামনেই পাব। বিনায়ক দাদিকে জাগিয়ে দিয়ে সেই মহলের কথা জিজ্ঞেস করে। দাদি বলে, সেই মহলে হাস্তারের অভিশাপ আছে, যা আমাকে দিয়ে শেষ হয়েছে। ওখানে যেন বিনায়ক ফিরে না যায়। কিন্তু বিনায়ক তাকে বোঝায় সে যদি না যায় অন্য কেউ তা নিয়ে যাবে। সে দাদিকে প্রস্তাব দেয়, যদি সে খাজানার সন্ধান দেয় তাহলে অর্ধেক তাকে দেয়া হবে। কিন্তু দাদি বলে তার এসবের কিছুই চাই না। ক্ষুধা তাকে মারতে পারেনি এতগুলো বছর ধরেও। বিনায়ক যেন তাকে জ্বালিয়ে দিয়ে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়। সে কেবল মুক্তি চায় এই জীবন থেকে। সে মহলে কোনো এক কোণে থাকা এক কুয়ার কথা বলে, যা বেয়ে সে হাস্তারের কাছ থেকে স্বর্ণ আনার চেষ্টা করেছিল, কিন্তু হাস্তারের আক্রমণের শিকার হয়। আমরা অনেকেই জম্বি মুভি দেখেছি, যেখানে একটা কমন ব্যাপার থাকে যে জম্বি কোনো সুস্থ মানুষকে আক্রমণ করলে সেও জম্বির মতো হয়ে যায়। ঠিক তেমনি এখানে হাস্তার যখন কোনো মানুষকে আক্রমণ করে, সে আর স্বাভাবিক মানুষের মতো থাকে না। অমরত্ব লাভ করে ঠিকই, কিন্তু তার বদলে প্রায় এক যন্ত্রণাদায়ক জীবন। দাদি বুঝতে পেরেছিল তার লোভের ফলেই সে এই শাস্তি ভোগ করে আসছে যুগের পর যুগ, শতকের পর শতক। তাই সে এখান থেকে মুক্তি চায়। সে বিনায়ককে এক শর্তে খাজানার সন্ধান ও কিভাবে তা হাস্তারের কাছ থেকে ছিনিয়ে নিরাপদে বের হতে পারবে তা বলবে, তবে তার বিনিময়ে তাকে মুক্তি দিতে হবে এই যন্ত্রণাদায়ক জীবন থেকে। বিনায়ক তাতে রাজি হয়। বিনায়ক সেই পরিত্যক্ত মহলে যায় ও অনেক দিন খোঁজাখুঁজির পর সে কুয়ার সন্ধান পায় ও পরবর্তীতে তার কথা মতো দাদিকে জ্বালিয়ে পুনে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু অনেক দিন স্বামীর অনুপস্থিতিতে অর্থের অভাবে বিনায়কের স্ত্রী বাধ্য হয়ে আটার ব্যবসা শুরু করে, যা দেখে বিনায়ক ক্ষিপ্ত হয়। কিন্তু খাজানার সন্ধান পাওয়াতে সে এতটাই খুশি ছিল যে স্ত্রীকে ক্ষমা করে দেয়। সিন শিফট হয় বিনায়কের বন্ধু রাঘবের বাড়িতে। সেখানে সে রাঘবকে স্বর্ণের মুদ্রা দেখালে রাঘব অবাক হয়ে বলে, এই মুদ্রা সে কোথায় পেয়েছে? চুরি করেনি তো? বিনায়ক কথা ঘুরিয়ে বলে, এই মুদ্রার বিনিময়ে সে কত পাবে? রাঘব বলে 100 রুপি পাবে। তখন বিনায়ক আরও কয়েকটি স্বর্ণের মুদ্রা বের করে। সেগুলোর বিনিময়ে রাঘব তাকে টাকা দেয়। এভাবে বিনায়কের তুম্বার আসা যাওয়া শুরু হয় ও সেই সাথে ফুলে ফেপে উঠতে থাকে তার অর্থ ও সম্পদ। একদিন রাঘবের সাথে পথে দেখা হয় এক ব্রিটিশ অফিসারের। সে রাঘবকে বিনায়কের কথা জিজ্ঞেস করলে রাঘব এটা সেটা বলে কাটিয়ে দেয়। তখন অফিসার তাকে বলে আফিম চাষের পারমিটের জন্য যে টাকা প্রয়োজন তা যেন সে দ্রুত ব্যবস্থা করে, কেননা 1 মাসের মধ্যেই তার বদলি হবে।
রাঘব বেশ চিন্তায় পড়ে যায় যে কিভাবে দ্রুত টাকা ম্যানেজ করা যায়। রাঘবের কাছে বিনায়ক মুদ্রা বিক্রি করতো ঠিকই, কিন্তু কখনো এটা বলতো না কিভাবে কোথা থেকে মুদ্রা নিয়ে আসতো। তাই একদিন রাঘব বিনায়কের অনুপস্থিতিতে তার বাড়ি যায় ও কথার ছলে বিনায়কের স্ত্রীকে জিজ্ঞেস করে স্বর্ণের কথা। কিন্তু বিনায়কের স্ত্রী জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না। এমন সময় বিনায়ক চলে আসাতে রাঘব আর সুবিধা করে উঠতে পারে না ও পরে চলে যায়। একদিকে বিনায়ক তার অর্থ সম্পদে আয়েশে জীবনযাপন শুরু করে, আর ওদিকে ব্রিটিশ অফিসারের বেঁধে দেওয়া রাঘবের সময় ফুরিয়ে আসতে থাকে। তাই রাঘব এক ফোন দিয়ে আটে। সে একটা মেয়েকে নিয়ে আসে রাঘবের কাছে এই বলে যে মেয়েটা কিছুদিন আগেই বিধবা হয়েছে, সে বেশ অসহায়, তার বাড়িতে যদি কাজের মানুষের প্রয়োজন হয় তাকে যেন রেখে দেয়। রাঘব মূলত এই মেয়েকে এনেছে কামুক লোভী রাঘবকে যেন ব্যস্ত রাখতে পারে। এই সুযোগে সে তুম্বার যাবে সোনার খোঁজে, কারণ তার হাতে আছে আর মাত্র 2 দিন। কিন্তু রাতে এই মেয়ে আরও 50 টাকার বিনিময়ে রাঘবের প্ল্যান বিনায়ককে জানিয়ে দেয়। ওদিকে রাঘব পৌঁছে যায় তুম্বারের মহলে, কিন্তু বিনায়ক হচ্ছে আরও এক কাঠি উপরে। সেও তুম্বার গিয়ে পৌঁছায় ও এমন ভান ধরতে থাকে যেন সে রাঘবকে দেখেনি। তার অভ্যাস মতো সে স্বর্ণের মুদ্রা নিয়ে আসে কুয়া থেকে। এটা দেখে বিনায়ক যাওয়ার পর রাঘবও সেভাবে কুয়ার ভেতরে নেমে পড়ে ও সুড়ঙ্গ পথে সে সিন্ধুকের কাছে গিয়ে পৌঁছায়। আগে বলেছিলাম দেবী পূর্তি হাস্তারকে তার গর্ভে লুকিয়ে ফেলেছিল অন্য সব দেবদেবীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এখানে সেই জায়গাটার দেয়ালও বেশ অদ্ভুত লাল ও শ্বাস প্রশ্বাসের চিহ্ন দেখা যাচ্ছিল, অর্থাৎ রাঘব প্রবেশ করেছে দেবী পূর্তির গর্ভে, যেখানে লুকিয়ে আছে অভুক্ত হাস্তার। বিনায়ক যখন এসেছিল সে এখানে একটি টিফিন বক্সে আটা দিয়ে তৈরি পুতুল রেখে যায়। কৌতূহলী রাঘব তা খুলে ফেলে। ভেবেছিল হয়তো এর ভেতরেই আছে কাঙ্ক্ষিত স্বর্ণমুদ্রা, কিন্তু ঢাকনা খোলার পর আটার গন্ধে এক গর্জন ভেসে আসে। ও তার পরেই এক ভয়ানক আক্রমণ আসে রাঘবের উপর। কিছুক্ষণ পর বিনায়ক ফিরে আসে সেখানে। দেখা যায় দেয়ালে গেঁথে আছে রাঘব, অবস্থা ঠিক বিনায়কের দাদির মতো। এখানে দেখা যায় বিনায়ক কিভাবে হাস্তারের মুদ্রা চুরি করত। সে প্রথমে আটা দিয়ে একটা সার্কেল বানায়, এরপর বক্স থেকে আটার পুতুল বের করে ওর সঙ্গে সঙ্গে আটার গন্ধ পেয়ে হাস্তার ছুটে আসে। মুভিতে প্রথমবারের মতো হাস্তারকে দেখা যায়। সে আটার পুতুলটির জন্য বিনায়কের কাছে আকুতি মিনতি করে ও সার্কেলটি পার হতে নিলেই ভস্ম হয়ে যায়। কি এমন শক্তি আছে এই সার্কেলের, আর সে কেনই বা পুতুলটি চাইছিল, এই ব্যাপারটি মাথায় রাখবেন, সামনে এটি এক্সপ্লেন করা হবে। আটার পুতুলটি অবশেষে যখন হাস্তারের দিকে ছুঁড়ে দেওয়া হয় সে সেটি খেতে ব্যস্ত হয়ে পড়ে। সেই ফাঁকে তার কোমরে থাকা পুটলি থেকে সোনার মুদ্রা বের করে তা থেকে কয়েকটি কুড়িয়ে নেয়। যাওয়ার আগে রাঘবের শরীরে আগুন ধরিয়ে দিয়ে দড়ি বেয়ে দ্রুত উঠে আসে। সিন শিফট হয় বিনায়কের বাড়িতে। দেখা যায় বিনায়কের স্ত্রী সেই মেয়েটিকে মারধর করতে করতে বাইরে নিয়ে আসে, কারণ সে নাকি তার মোহর চুরি করেছে। এই দৃশ্যটি একটু ভালো করে খেয়াল করুন, দেখুন তো কোনো কিছু মনে করতে পারছেন কিনা। মুভির শুরুর দৃশ্যে বিনায়কের মা সরকারের বাড়িতে এভাবেই দাঁড়িয়েছিল, আর এখানে সরকারের মতো করে বিনায়কও দুলতে থাকে দোলনায়। লোভী সরকারের মতো তার ছেলে বিনায়কও একই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, বরং বিনায়ক তার বাবার চেয়েও বেশি লোভী। মুভির ফাইনাল চ্যাপ্টার শুরু হয় 14 বছর পর স্বাধীন ভারতে। তুম্বার থেকে আনা অল্প অল্প করে স্বর্ণে বিনায়কের জীবন রাজার হালে পৌঁছে গেছে। ততদিনে তার 3 সন্তান, 2 যমজ মেয়ে ও এক ছেলে পাণ্ডুরাং। কিন্তু ছেলেটির পায়ে ত্রুটির জন্য তার চলাফেরাতে সমস্যা হয়। বিনায়ক তার ছেলেকে বাড়িতেই প্রশিক্ষণ দেয় কিভাবে তুম্বারের মহল থেকে স্বর্ণ নিয়ে আসবে, কারণ বিনায়কের বয়স হচ্ছে সে বেশি দিন এভাবে চলতে পারবে না। এক রাতে বিনায়ক তার স্ত্রীকে বলে পাণ্ডুরাংকে তৈরি করতে, সে তুম্বার যাবে। পাণ্ডুরাং তখনও জানতো না তুম্বারে কি আছে আর তাকে কেনই বা এই ট্রেনিং দেওয়া হচ্ছে। সে তার মাকে জিজ্ঞেস করলে সে বলে তুম্বার গেলেই বুঝতে পারবে। আটা ভর্তি টিফিন বক্স নিয়ে তারা দুজন রওনা হয়। সেখানে বিনায়ক প্রথমে তাকে আটার পুতুল বানানো শেখায়, কিন্তু তা ফেলে দিয়ে বলে আজ এটার কোনো প্রয়োজন নেই। এরপর তারা প্রবেশ করে সেই ভয়ানক জায়গায়। সেখানে তারা আটার সার্কেল তৈরি করে। বিনায়ক তার ছেলেকে বলে এই আটার সার্কেল তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। হাস্তার দেবীর স্বর্ণ তো দখল করেছিল,
কিন্তু আনাজ অর্থাৎ খাদ্যশস্যের দখল নেওয়ার আগেই তার উপর অন্য দেবদেবী হামলা করে। তাই হাস্তার খাবারের প্রতি ক্ষুধা ও ভয় দুটোই কাজ করে। খাবার সে ছুঁতে তো পারবে না, কিন্তু কোনো মানুষ যদি তা দেয় তবে সে খেতে পারবে। যদি সে নিজ থেকে খাবার ছোঁয় তাহলে ভস্ম হয়ে যাবে। এই জন্যই বিনায়ক এখানে এসে আগে একটি আটার সাইকেল তৈরি করত। যখনই সে আটার পুতুল বের করে তার গন্ধে ক্ষুধার্ত হাস্তার ছুটে আসে। এখন সে তার ছেলেকে এনেছে শুধু জায়গাটা দেখাতে, তাই আটার পুতুল বাইরেই ফেলে আসে। কিন্তু পাণ্ডুরাং লুকিয়ে একটি ছোট আটার পুতুল নিয়ে আসে। সে এটা বের করতে ক্ষুধার্ত হাস্তার এসে উপস্থিত হয়। হাস্তার পুতুলটা খাওয়ার সময় পাণ্ডুরাং হাস্তারের পুটলি খুলে ও সোনা চুরি করে ও কোনো মতে সেখান থেকে দুজন বাইরে বেরিয়ে আসে। ছেলের এমন কর্মকাণ্ডে বিনায়ক বেশ রেগে যায়। সেবারের মতো তারা দুজন বাড়ি ফিরে আসে। এদিকে দেখা যায় স্বাধীন ভারতে তুম্বারের মহল ভারত সরকারের অধীন চলে যায়। এতে বিনায়ক বেশ চিন্তায় পড়ে যায়, কেননা তার একমাত্র আয়ের উৎস সেই মহল, অর্থাৎ মহলের সেই স্বর্ণ। পুরো মুভিতে বিনায়কের লোভী চরিত্রের পাশাপাশি তার লাম্পট্যও চরমভাবে ফুটে উঠেছে। কিন্তু তার ছেলে পাণ্ডুরাং যেন তার চেয়েও এক ধাপ উপরে। সে তার বাবার দাসীকে বলে সেও তার সাথে সময় কাটাতে চায় ও তাকে বিয়ে করবে যখন সে বড় হবে। তুম্বার থেকে আনা একটি স্বর্ণের মুদ্রা সে সেই দাসীকে দেয়। কিন্তু পরে বিনায়ক তার দাসীর হাতে সেই সোনার মুদ্রা দেখতে পেয়ে ছেলের অভিসন্ধি বুঝে যায়। আগে তাকে টেনে হিঁচড়ে বাড়ির উঠোনে এনে মারতে শুরু করে। বাবার মার খেতে খেতে পাণ্ডুরাং বলে ওঠে, হাস্তারের পুটলি থেকে স্বর্ণ চুরি না করে যদি তার পুটলিটাই চুরি করে আনা হয় তাহলে কেমন হয়, কারণ সে পুটলিতে আছে অগণিত স্বর্ণ। সে আরও বলে, একটা আটার পুতুল খেতে যে সময় লাগে তাতে স্বর্ণ চুরি করার জন্য খুব কমই সময় পাওয়া যায়। যদি বেশি করে পুতুল নিয়ে যাওয়া যায় তাহলে অনেক বেশি সময় পাওয়া যাবে। বিনায়কের তার ছেলের এই বুদ্ধি বেশ পছন্দ হয়। তারা দুজন প্রস্তুতি নেয় শেষবারের মতো তুম্বার যাওয়ার জন্য। অবশেষে সেই দিনটি আসে। অনেকগুলো পুতুল বানিয়ে ভেতরে প্রবেশ করে। আটার সার্কেল বানিয়ে পুতুল বের করতেই হাস্তা চলে আসে। কিন্তু চালাক বাপ বেটার চোখ বড় হয়ে যায় যখন একটা নয়, চতুর্দিক থেকে অনেকগুলো হাস্তার ধেয়ে আসা শুরু করে। এই পরিস্থিতির জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। এক পর্যায়ে বিনায়ক কঠিন এক সিদ্ধান্ত নেয়। এতগুলো হাস্তারের কবল থেকে তাদের দুজনের বেঁচে ফেরা সম্ভব নয়। তাই সে তার নিজের জীবনের বিনিময়ে তার ছেলেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তার শরীরের সব আটার পুতুল বেঁধে সে সার্কেল থেকে উপরে উঠে আসে ও দেখা যায় একে একে সব হাস্তার তার উপর ঝাঁপিয়ে পড়ে। পাণ্ডুরাং সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসলেও বিনায়কের অবস্থা হয় তার দাদির মতো। সে হাস্তারের পুটলি তার ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, এটাই তো তোর চাওয়ার ছিল না। কিন্তু পাণ্ডুরাং সে পুটলিটা আর নেয় না। সে বুঝতে পারে তার লোভের ফলে তার কত বড় ক্ষতি হয়েছে। সে তার বাবাকে সেখানেই জ্বালিয়ে মুক্তি দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির মুখ্য চরিত্র বিনায়ককে লোভী ও কামুক চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে, যেমনটি তার বাবা সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল। আবার তার ছেলে পাণ্ডুরাং বাবার চেয়েও বেশি লোভী প্রতীয়মান হয়। মৃত্যুর ভয় ও মায়ের কসম উপেক্ষা করে বিনায়ক নেমেছিল পূর্তির গর্ভে। কিন্তু পাণ্ডুরাঙের লোভ সেই মাত্রাকেও যেন ছাড়িয়ে যায়। ফলে সে হারায় তার বাবাকে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। বিনায়ক ও পাণ্ডুরাং বংশ পরম্পরায় লোভ জিনিসটা খুব ভালোভাবেই পেয়েছিল, যার মাসুল দুজনকেই দিতে হয়। তুম্বারে বিনায়কের উত্থান ও পতন দেখানো হয়েছে। 2018-তে রিলিজ পাওয়ার পর খুব একটা আলোচনায় আসতে না পারলেও এবছরের সেপ্টেম্বরে রিলিজে এর সিকুয়েলের ঘোষণা দেওয়া হয়। তাহলে তুম্বার 2-তে পাণ্ডুরাং কি হাস্তারের মুখোমুখি হবে, নাকি লোভে তার জীবনও পরিণত হবে বাবার মতো? জানতে হলে অপেক্ষা করতে হবে তুম্বার 2 রিলিজ হওয়ার অবধি। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।